আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। পাকিস্তানে এই শত, শত গুম, খুন, অত্যাচার, নির্যাতন এইগুলোর মধ্যেও পাকিস্তানের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনটা অব্যাহত রয়েছে। তো তাহফুজে আইনে পাকিস্তান এই সংগঠনটি পাকিস্তান জুড়ে আগামী ৮ ফেব্রুয়ারি তারা একটা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে। তো এই তাহফুজে আইনে পাকিস্তানে এই সংগঠনটি মূলত পিটিআই দল ইমরান খানের এবং তার সাথে সমমনা কয়েকটি রাজনৈতিক দল এবং কিছু সিভিল সোসাইটি এবং পাকিস্তানের বার কাউন্সিলের কিছু সদস্যদের নিয়ে এই সংগঠনটি তৈরি করা হয়েছে। তো ৮ ফেব্রুয়ারি কেন এই তারিখটা ঘোষণা করা হলো? কারণ ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি একটা নির্বাচনী ফলাফল হাইজ্যাক করেই বর্তমান শাহবাজ শরীফের সরকারকে বসানো হয়েছে। পিপলস পার্টি এবং মুসলিম লীগ নেওয়াজের এই দুটো দলকে একত্রিত করে এবং যে পিটিআই দল ওই নির্বাচনে 2/3 মেজরিটি পেয়েছিল, সেটা কেড়ে নিয়ে একটা ফলাফল জালিয়াতির মাধ্যমে এই সরকারটা বসানো হয়, যেখানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার ভাই নওয়াজ শরীফ এবং তার কন্যা মরিয়ম নেওয়াজ এবং বেলাওয়াল ভুট্টো এরকম বহু সংখ্যক শীর্ষ নেতারা ওই নির্বাচনে প্রকৃত ফলাফলে তারা পরাজিত হয়েছিলেন। তো দেখা যাক এই আন্দোলনটা এখন কতদূর গড়ায়। তো এইদিকে আমরা দেখতে পেলাম যে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী বা সিএম পিটিআই দলের সোহেল আফ্রিদি তিনি পাঞ্জাবে একটা ৩ দিনের সফরে গিয়েছিলেন। ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তার ওই সফরটা হয়। তো এই ৩ দিনের এই সফরে পাকিস্তানের এই পিটিআই দলের নেতাকর্মীরা ভীষণ রকমের উজ্জীবিত হয় এবং পাকিস্তানের ওই লাহোর শহর সহ পাঞ্জাবের বিভিন্ন স্থানে ব্যাপক পিটিআই দলের নেতাকর্মী ও সমর্থকরা তারা সমাগম করে, মিছিল সমাবেশ করে। মিনারে পাকিস্তানে একটা বড় অনুষ্ঠান হয়। দীর্ঘদিন পর ইমরান খানের লাহোরের বাসভবন জামান পার্ক, সেখানে প্রচুর সংখ্যক লোক উপস্থিত হয়। তো এই দীর্ঘ ১ বছর পর এরকম একটা জিনিস দেখা গেল এবং যে জিনিসটা বলা হচ্ছে যে এই সোহেল আফ্রিদির এই পাঞ্জাব সফরের ফলে পিটিআই দলের নেতাকর্মীরা এতটাই উজ্জীবিত হয়েছেন যে এটা পাকিস্তানের এই আসিম মনির এবং শাহবাজ সরকারের জন্য একটা রেড সিগন্যাল হিসাবে দেখা হচ্ছে। তো সোহেল আফ্রিদি পিটিআই দলের বিভিন্ন নির্যাতিত নেতা কর্মীদের বাড়িতেও যান, তাদের খোঁজ খবর নেন। তো সর্বত্র জুড়ে এটা একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করে পাকিস্তানের রাজনীতিতে। তবে তার এই সফরটা একেবারে কণ্টকবিহীন ছিল না। যথেষ্ট পুলিশি পথে পথে বাধা, গ্রেফতার এবং গ্রেফতার আতঙ্ক, ব্যারিকেড দেওয়া হয় এবং অনেক কৃত্রিম ট্রাফিক জ্যাম তৈরি করা হয়। ক্যান্টনমেন্টের যে রাস্তাটা আছে সেটা ব্যবহার করতে দেওয়া হয় না এবং সবচেয়ে বড় যে জিনিস, বাড়িতে বাড়িতে যে কয়েকদিন যাবৎ পাঞ্জাবের পুলিশ তারা পিটিআই দলের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান পরিচালনা করতে থাকে। কিন্তু তারপরেও এই ধরনের একটা ব্যাপক লোক সমাগম হয়েছে। তো এখানে আরও একটি ন্যাক্কারজনক কাজ ঘটেছে, সেটি হলো এই পিটিআই পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী রয়েছেন নওয়াজ শরীফ, মুসলিম লীগ বা মুসলিম লীগ নুন বলা হয়, তার নেত্রী বা এখন মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ, যাকে পাকিস্তানের অনেকেই ঘসেটি বেগম বলে আখ্যায়িত করেছেন সেই পলাশির ঘটনাকে কেন্দ্র করে। তো তার ইশারা ইঙ্গিতে দেখা যায় যে বেশ কিছু এই মুসলিম লীগ নুনের কর্মী সমর্থকরা এই সোহেল আফ্রিদির বিরুদ্ধে একটা প্ল্যাকার্ড বহন করে যে ড্রাগ স্মাগলার হিসাবে তাকে অভিহিত করে বা চিত্রিত করার চেষ্টা করে। তো এইটা বেশ একটা খারাপ নজির এবং এই পাকিস্তানের এই পলিটিক্সগুলো প্রায়ই চলে যে পাঠানদেরকে পাঞ্জাবিদের মুখোমুখি করবার জন্য পাঞ্জাবি সেন্টিমেন্টকে উস্কে দেওয়া হয়। এর আগে এই যে জাগো পাঞ্জাবি জাগো বা জাগ পাঞ্জাবি জাগো, এই ধরনের স্লোগানগুলো ব্যবহার করা হয়। তো এটা একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে পূর্ব পাকিস্তান জুড়ে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এলাকায়, যার ফলাফলটা শুভ পরিণতি হবে না। অতীতেও এই পিএম শাহবাজ শরীফ যিনি আছেন এখন প্রধানমন্ত্রী, তিনিও এটা এই জাগ পাঞ্জাবি জাগ এই ধরনের তিনি স্লোগান ব্যবহার করেছিলেন। তো এর মূলে আসলে পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট রয়েছে, তাদের ইশারা ইন্ধনেই এ ধরনের এই জাতিগত বা সম্প্রদায়গত বিভেদ তৈরি করার বা আঞ্চলিক বিভেদ বা প্রদেশগত বিভেদ তৈরি করা হয়। তো এর আগেও 1970 সালের দিকে ওই সেই পাকিস্তানি জেনারেলরা এই বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বা পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে একই ধরনের কৌশল অবলম্বন করেছিলেন, যার ফলাফলে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নেমে পড়েছিল। এখন এই যে কেপিকে বা খাইবার পাখতুনখোয়ার পাঠানরা এই পাঞ্জাবে যে তাদের মুখ্যমন্ত্রীকে এই ধরনের অপমান করা হলো, তাতে তারা ভীষণ ক্ষুব্ধ হয়েছে। তো খাইবার পাখতুনখোয়া অঞ্চলটা, এখানে
সোহেল আফ্রিদি তিনি চিফ মিনিস্টার, পিটিআই দলের তিনি পাঠান এবং এই খাইবার পাখতুনখোয়া অঞ্চলে 4.5 কোটি পাঠান জনগোষ্ঠীর বসবাস। তো এই অপমানের প্রতিবাদে এই সোহেল আফ্রিদি তিনি একটা প্রেস কনফারেন্স করেন এবং তিনি বলেন এই মুসলিম লীগের নেতৃবৃন্দের প্রতি বা মুখ্যমন্ত্রী পাঞ্জাবের যিনি এখন রয়েছেন মরিয়ম নওয়াজ, তার উদ্দেশ্যে বলেন যে আপনি যদি আমার এলাকায় পেশোয়ারে আসেন তাহলে আপনাকে অনেক অতিথিদেরকে যেভাবে মেহমানদেরকে যেভাবে বরণ করা হয় আপনাকে সে ধরনের বরণ করা হবে, আপনি আমার প্রদেশে সফরে আমন্ত্রিত। তিনি প্রেস কনফারেন্সে এই কথাগুলো বলেছেন। তো পাকিস্তানের একটা রীতি আছে, তারা মেহমানদারি করে, রাজনীতিতেও এটা করে থাকে। এক দেশের এক প্রদেশের মুখ্যমন্ত্রী বা কোনো গণ্যমান্য ব্যক্তি অন্য প্রদেশে যখন সফরে যান তাকে সাদরে বরণ করা হয়। কিন্তু এবার এই মরিয়ম নওয়াজ এই পাঞ্জাবের এটার একটা বড় ব্যতিক্রম ঘটালেন, যেটা পাকিস্তানের এই জাতিগত বিভেদটা আরও উস্কে দিবে। তো এখন কথা হলো এই সোহেল আফ্রিদিটাকে, সোহেল আফ্রিদি হলো যে পিটিআই দলের যেটা একটা স্টুডেন্ট উইং রয়েছে, আইএসএফ বলে, ইনসাফ স্টুডেন্ট ফোরাম, এর সাবেক তিনি নেতা। তরুণ এই নেতাকে এই খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে করা হয়, সরিয়ে দেওয়া হয়। এটা ইমরান খানের নির্দেশনায় করা হয়। আলী আমিন গান্ডাপুর ছিলেন এর আগের মুখ্যমন্ত্রী এবং পিটিআই দলের 2/3 মেজরিটি রয়েছে খাইবার পাখতুনখোয়ার যে প্রাদেশিক সরকার রয়েছে। তো আলী আমিন গান্ডাপুর তিনি পারফর্ম করতে পারছিলেন না, ইমরান খানের মুক্তি আন্দোলনটা বেগবান করতে পারছিলেন না। ফলে ইমরান খান এই তরুণ নেতাকে বেছে নিয়েছে, সোহেল আফ্রিদিকে, এবং এই সোহেল আফ্রিদিকে ঘিরেই পিটিআর দলের নেতাকর্মী এবং অন্যান্য সমর্থকরা তাকে ঘিরে ইমরান খানের মুক্তি এবং পাকিস্তানের গণতন্ত্র উদ্ধারের একটা স্বপ্ন দেখছে। তো এইদিকে খাইবার পাখতুনখোয়ায় আগে বললাম যে 4.5 কোটি পাঠান জাতিগোষ্ঠীর বসবাস, তারা ভীষণ রকমের ইমরান খান ভক্ত। তো আমরা গত 3 বছর যদি লক্ষ্য করি যে ইমরান খানের মুক্তি আন্দোলন নিয়ে যত ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে তাতে বিপুল সংখ্যক এই পাঠানরা জীবন দিয়েছেন। তারা ইমরান খানের ভীষণ ভক্ত এবং তারাই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তো এখন এই কেন্দ্রীয় সরকার আরও একটা জিনিস করছে, সেটা যেহেতু খাইবার পাখতুনখোয়ায় পিটিআই দলের সরকার রয়েছে, তো সেই সরকারকে ঠিকমতো বাজেট দিচ্ছে না। এতে একটা অসন্তোষ বেড়েছে পাঠানদের মধ্যে। এছাড়া সন্ত্রাসবাদ বেড়েছে গত এই কয়েক বছরে, 2-3 বছরে ইমরান খানের পতনের পর। সেটাও এই খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সবচেয়ে বেশি। এই 2025 সালে 1500টার বেশি, মানে 1500-এরও বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তো এই সব মিলে এই খাইবার পাখতুনখোয়া অঞ্চলের জাতীয় নিরাপত্তা বা তার পাকিস্তানের সাথে থাকবার, অখণ্ড পাকিস্তান থাকবার একটা ঝুঁকি তৈরি হয়েছে। তো এই খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি তিনি সিএম হবার পর অন্তত 10 বার চেষ্টা করেছেন ইমরান খানের সাথে সাক্ষাৎ করবার, কিন্তু আদিয়ালা জেল কর্তৃপক্ষ সেই সাক্ষাৎ তো হতে দেয়নি, বরং তার উপরে পুলিশের লাঠিচার্জ। এই আদিয়ালা জেলখানাটা আবার পাঞ্জাবে অবস্থিত। তো এই লাঠিচার্জ করেছে এবং তার এই বিদেশ ভ্রমণের যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তার উপরে তার পাসপোর্টটা সিজ করা হয়েছে। একজন মুখ্যমন্ত্রীর, একটা প্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে এমন আচরণ, এটা কিছুতেই এই পাঠান জাতিগোষ্ঠীর লোকেরা এরা সহ্য করবে না। এটাও গণ অসন্তোষের বা ওই যেটা খাইবার পাখতুনখোয়া অঞ্চলের জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে গড়ে উঠবার অন্যতম একটা কারণ। তো আসিফ মুনিরের আসলে সব কৌশলই ব্যর্থ হচ্ছে। ফিল্ড মার্শাল আসিফ মুনির তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু তিনি পাকিস্তানকে ঠিক রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে আনতে পারছেন না। তো শুধু খাইবার পাখতুনখোয়ায় পাঠান জনগোষ্ঠী নয়, আরও পাঞ্জাব সহ আরও অন্যান্য অঞ্চলের পাকিস্তানিরাও তারাও কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং গণ অসন্তোষ দিন দিন বাড়ছে। তো পাকিস্তান হয়তো তার আধুনিক মারণাস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে ভারতকে ঠেকিয়ে রাখতে পারবে, কিন্তু এই যে অভ্যন্তরীণ বিরোধ যেটা তৈরি হয়েছে এটা থামানোর কোনো উপায় নাই এবং অভ্যন্তরীণভাবেই পাকিস্তান ধীরে ধীরে ভাঙ্গনের পথে যাচ্ছে। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভূ রাজনৈতিক স্বার্থগত কারণে এই ডোনাল্ড ট্রাম্প এবং আসিফ মুনিরের মধ্যে একটা সখ্যতা হয়েছে এবং সৌদি যুবরাজ যিনি রয়েছেন মোহাম্মদ বিন সালমান, তার সাথেও ফিল্ড মার্শাল আসিফ মুনিরের একটা সখ্যতা তৈরি হয়েছে। এক কথায় পাকিস্তান, সৌদি আরব
এবং যুক্তরাষ্ট্র এই একটা শক্তিশালী অক্ষ তৈরি হয়েছে এবং এ কারণেই এই পাকিস্তানের সেনাপ্রধান ভারতের প্রতি ক্রমাগতভাবে হুঙ্কার ছাড়তে পারছেন বা ভারতের উপরে বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারছেন বা ভারত কোনো আক্রমণ করলে বা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে পাকিস্তান পাল্টা আঘাত করতে পারছে এই কারণেই। কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ক্রমান্বয়ে পাকিস্তানের অর্থনীতিটা যে তলানির দিকে যাচ্ছে এটা এই অর্থনীতির দৈন্যদশাটা ফিল্ড মার্শাল আসিম মনিরকে ভাবিয়ে তুলছে। এ কারণে ফিল্ড মার্শাল আসিম মনির তিনি নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারছেন না এবং জনগণের সাথে পাকিস্তান সেনাবাহিনীর একটা দূরত্ব বাড়ছে। তো যাই হোক, এখন রাজনীতিবিদদের দ্বারা এই যে জেনারেলদের বুট পালিশ করা এটা পাকিস্তানে এই ক্ষেত্রে পাকিস্তান একটা চ্যাম্পিয়ন দেশ। পাকিস্তানের রাজনীতিবিদরা এটা প্রায় করে থাকেন। তো নওয়াজ শরীফের উত্থানটাই হয়েছিল 1970 দশকে জেনারেল জিয়াউল হকের সময় 1970 এবং 1980 দশকে জেনারেল জিয়াউল হকের সময় তার সাথে খুব সখ্যতা ছিল। কিন্তু এই পাকিস্তানের পিপলস পার্টি পিপিপি যেটাকে বলে, তো তাদের মনোভাবটা ছিল উল্টা। তারা বরাবরই সেনা এস্টাবলিশমেন্টের বিরোধী ছিল এবং গণতন্ত্র নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করত। কিন্তু এখন সেই পিপলস পার্টিও তারাও এই পা চাটা শুরু করেছে বা বুট পালিশ করা শুরু করেছে পাকিস্তানের সেনাপ্রধানের। তো এখানে যেটা সর্বশেষ তার উদাহরণ হলো যে পিপলস পার্টির যিনি নেত্রী ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, তিনি 2007 সালের 27 ডিসেম্বর একটা সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন। তো ধারণা করা হয় যে এটার জন্য দায়ী ছিলেন সেই তখনকার প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। তাকে অনেকে ধারণা করা হয় দায়ী করেন। তো মানে এই পিপলস পার্টির যিনি ফাউন্ডার জুলফিকার আলী ভুট্টো জেনারেল জিয়াউল হকের দ্বারা তিনি ফাঁসির কাস্টে ঝুলেছিলেন, আর বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের সাথে জেনারেল পারভেজ মোশাররফকে দায়ী করা হয়। তো সেই পিপলস পার্টির বেনজির ভুট্টোর স্বামী এবং পুত্র আসিফ আলী জারদারি এবং বেলওয়াল ভুট্টো, তারা এই যে 27 ডিসেম্বর তার বেনজির ভুট্টোর শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করে এবং সেই অনুষ্ঠানে তারা আসিম মুনিরের ব্যাপক মানে ভূয়সী প্রশংসা করেন এবং নাম উল্লেখ করে, যেটা অনেক দৃষ্টিকটু লেগেছে যে একজন শীর্ষ রাজনীতিবিদ হয়ে এভাবে একজন জেনারেলের প্রশংসা করা। তো এইদিকে গত 25 ডিসেম্বর ছিল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তার জন্মবার্ষিকী। তো এই উপলক্ষে পাকিস্তান সেনাবাহিনী এটা বরাবরই তারা করে থাকে, মহাসমারোহে দিবসটা পালন করে এবং বিরাট জিন্নাহর গুণগান গেয়ে থাকে। কিন্তু জিন্নাহর একটা অমর বাণী ছিল পাকিস্তানের প্রতি। সেখানে জিন্নাহ বলেছিলেন যে পাকিস্তানের নীতি বা পলিসি তৈরি করবে পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধিগণ, সেনাবাহিনী করবে না। তো এইটার দিকে আর এই সেনাবাহিনীর খেয়াল রাখছে না। তো উল্টো আরও এই সেনাবাহিনী সম্পর্কে, তৎকালীন সেনাবাহিনী সম্পর্কে অভিযোগ করা হয় যে জিন্নাহর মৃত্যুকালে ঠিকমতো চিকিৎসাটা ব্যাঘাত ঘটিয়েছিল বা ব্যাহত করেছিল সেই পাকিস্তানের সেনাবাহিনী। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।